প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আজ আমরা তোমাদেরকে জানিয়েছিলাম আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। অনলাইন ক্লাসের আমি প্রথম ক্লাস নিতে আসছি আজকে। তো আপনাদের আজকে থেকে আমাদের মূলত এই ক্লাসের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসের যাত্রা শুরু হবে। আমি আজকে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস নিব, হিসাব কমার্সের দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের তোমরা খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ের কারবারি অর্থায়নের যে নীতিসমূহ আছে, কারবার অর্থায়নের সেই নীতিগুলোর দুটি গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। একটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, আর উপযুক্ততার নীতি। তারল্য বনাম মুনাফা নীতি এবং উপযুক্ততা নীতি, এই দুটি নীতি প্রায় সময় দেখা যায় পরীক্ষায় আসে, কিন্তু স্টুডেন্ট তোমরা লিখতে দেখা যাচ্ছে এগুলো অনেক সময় গুছিয়ে লিখতে পারো না, অনেক সময় ধরো পারলে অনেক এমন সিস্টেমের লেখাগুলো আসলে হচ্ছে না। তো আমি চিন্তা করছি দশম শ্রেণীর জন্য, যারা নবম শ্রেণীতে পড়তেছো তারা তো জানবাই, আর দশম শ্রেণী যারা তারা ভালো করে মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো, আমি ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের তারল্য বনাম মুনাফা নীতি এবং উপযুক্ত নীতি আজকে শেষ হয়ে যাবে। দেখো, তারল্য বনাম মুনাফা নীতি, এইটা নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে দুটো গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে, একটা হচ্ছে তারল্য, একটা হচ্ছে মুনাফা। এই দুটার মাঝখানে যে বনাম তারল্য বনাম মুনাফার নীতি, এই দুটোর সম্পর্কটা কি একটু নিয়ে আসি। তারল্য কি, যেমন আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি, তারপরে তারল্য ও মুনাফার মধ্যে, তারল্য ও মুনাফার মধ্যে দেখো, তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা নীতিকে, তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য, এই উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য বনাম মুনাফা নীতি বলে। এই দেখো এখানে কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা, উপযুক্ত ভারসাম্য এই জিনিসটা। আচ্ছা, আমি উপযুক্ত ভারসাম্য বলতে কি হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করি, কয়েকটা উদাহরণ থেকে আমরা বুঝি, তারপরে উপযুক্ত ভারসাম্য কেন আসছে, তারল্য এবং মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য। আসলে এটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে তারল্য জিনিসটা কি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারল্য কি। কারবারি ব্যবসায়ের মধ্যে মনে করো কোনো একটা দোকানের মধ্যে, দোকান যদি সারাদিন পণ্য কি করে, ক্রয় করে, বিক্রি করে। আচ্ছা, পণ্য যদি সারাদিন বিক্রি করার ফলে তার অনেক টাকা কি হয়, বিক্রি হলে তার ক্যাশের মধ্যে বাক্সে অনেক টাকা জমা হয়, নগদ টাকা জমা হয়, এটা তরল সম্পদ বলে। এই তরল সম্পদটা যদি সারাদিন সে বিক্রি করে, তার দোকানের পণ্য কি হয়ে যায়, কমে যায়। তাহলে সে দিন শেষে যখন সে দেখছে দোকানের পণ্য কমে যায় কিন্তু নগদ টাকা জমা পায়, এই নগদ টাকা সে পর চিন্তা করে কিছু টাকা আমি পরবর্তী দিনের জন্য পণ্য কেনার জন্য, কারণ দোকানে যদি পণ্য না তুলি তাহলে কি করতে পারবো না, বিক্রি করতে পারবো না, বা অনেক পণ্য না থাকলে ক্রেতা এসে ফেরত যাবে, সেই জন্য পরবর্তী দিন পণ্য তুলতে হবে। আর তোলার জন্য কিছু টাকা রেখে দিয়ে, পণ্য ক্যাশের মধ্যে রেখে দিয়ে বাকি টাকা অন্য কোথাও বিনিয়োগ করা যায়, যেমন ব্যাংকে বিনিয়োগ করা যায় বা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা, যেখান থেকে মুনাফা আসবে, লাভ আসবে। তাহলে কিছু টাকা ব্যবসায়ী নিজের কাছে রাখে, কেন রাখে, পরবর্তী দিন পণ্য কেনার জন্য, আর কিছু টাকা সে অন্য জায়গায় বিনিয়োগ করে। এই যে পরবর্তী নিজের কাছে রাখে পণ্য কেনার জন্য, এই টাকাটা হচ্ছে আমরা বলবো তারল্য। এই টাকাটা বলবো এক্ষেত্রে কি, এই ক্ষেত্রে বলবো আমরা এটাকে বলবো তারল্য। তাহলে আমি আবার বলতেছি, ব্যবসায়ী যে টাকা পণ্য ক্রয়ের জন্য নিজের কাছে সংরক্ষণ করে তাকে বলবো আমরা তারল্য। ঠিক একই রকম যেমন ব্যাংকের ক্ষেত্রে বলি, চিন্তা করি ব্যাংক যেমন অনেক গ্রাহক প্রতিদিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ফলে দেখা যায় কিছু টাকা ব্যাংকের মধ্যে অনেক কিছু না, মোটামুটি অনেক টাকায় জমা হয়ে যায়। তো দিন শেষে তারা সব টাকায় কি অন্যত্র বিনিয়োগ করে না, অনেক টাকা থাকলেও সে টাকার মধ্যে কিছু টাকা তারা পরবর্তী দিনের জন্য রেখে দেয়, কারণ পরবর্তী দিন কোনো গ্রাহক যদি টাকা তুলতে আসে তাহলে তাকে টাকা দিবে কোত্থেকে, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে কিছু টাকা তারা রেখে দিয়ে বাকি অবশিষ্ট টাকা তারা কি করে অন্য জায়গায় বিনিয়োগ করে। কারণ বিনিয়োগ না করে লাভ আসবে না, লাভ না হলে তো ওরা কি করতে পারবে না, যারা এখানে টাকা জমা রাখছে তাদেরকে কি দিতে পারবে না, লাভ দিতে পারবে না, সেই জন্য অন্য জায়গায় তাদেরকে বিনিয়োগ করতে হয় কিছু টাকা, আর কিছু টাকা তারা নিজের কাছে সংরক্ষণ করে গ্রাহকদেরকে দেওয়ার জন্য। যে টাকা নিজের কাছে সংরক্ষণ করে সেটাই হচ্ছে এক্ষেত্রে তারল্য। তাহলে দেখা যাচ্ছে নিজের কাছে এটা সংগ্রহ করতে, সেটা হচ্ছে তারল্য। আচ্ছা, আর যেটা অন্যত্র বিনিয়োগ করতেছে সেই ক্ষেত্রে বিনিয়োগটার করার কারণটা কি, মুনাফা লাভ করার জন্য। আমি যে অন্য জায়গায় ব্যাংকে রাখবো বা অন্য কোথাও যদি, যেমন দোকানদার যদি ব্যাংকে রাখে তাহলে ব্যাংক থেকে সেই মুনাফা পাবে বা সুদ পাবে,
ব্যাংক যদি অন্য কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে তাহলে সেখান থেকে কীভাবে লাভ পাবে, তাহলে এখানে কি মুনাফা পাবে। লাভ মানে কি মুনাফা পাবে, তার মানে বোঝাচ্ছে যে বিনিয়োগটা করার উদ্দেশ্য কি মুনাফা পাওয়া। তার মানে তারল্য যেটা নিজেকে সংরক্ষণ করতেছে সেটা হচ্ছে তারল্য, আর যেটা অন্যত্র বিনিয়োগ করতেছে ওখান থেকে যা পাওয়ার আশা সেটা হচ্ছে মুনাফা। তাহলে তারল্য এখানে দুটো কথা আসতেছে, একটা হচ্ছে তারল্য, একটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা এখন বুঝলাম তারল্য আছে, তারল্য জিনিসটা কি আর মুনাফা জিনিসটা কি। এইবারে আসি আমরা নীতিটা কেন আসে, তারল্য আর মুনাফার নীতি। একটু উদাহরণ এখানে আসি আমরা, তাহলে বুঝবো। যেমন একটি দোকান নাও একজন দোকানদার, তিনি সারাদিন বিক্রি করার ফলে দেখা গেল তার দোকানে 10,000 টাকার পণ্য বিক্রি হয়েছে। আচ্ছা, তার কাছে 10,000 টাকা ক্যাশ আছে দোকানে, একটা দোকান 10,000 টাকা আছে। সে কি করছে পরবর্তী দিন পণ্য কেনার জন্য 4,000 টাকা রেখে দিছে, 4,000 টাকা রেখে দিছে। এটাকে বলা হয় তারল্য। আচ্ছা, অবশিষ্ট যে 6,000 টাকা আছে সে কি করছে ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করছে। ব্যাংক তাকে 10% সুদ দিবে। কয় পার্সেন্ট? 10% সুদ দিবে। ব্যাংকে বিনিয়োগ করছে, ব্যাংকে বিনিয়োগ করছে 10% সুদ দিবে। সুদ কত পাবে? সুদ পাবে এখান থেকে 10% 600 টাকা। আবার খেয়াল করো, দোকানদারের কাছে বিক্রি করে পাইছে 10,000 টাকা, তার কাছে দিন শেষে 10,000 টাকা জমা হয়েছে। সেখান থেকে সে 4,000 টাকা তারল্য হিসেবে সংরক্ষণ করছে পরের দিন পণ্য কেনার জন্য। তারপরের দিন পণ্য কেনার জন্য কি করার জন্য? পণ্য কেনার জন্য। সে পরদিন পণ্য কেনার জন্য কি উঠছে 4,000 টাকা সংরক্ষণ করছে। আর বাকি 6,000 টাকা সে কি উঠছে ব্যাংকে বিনিয়োগ করছে, 10% সুদে বিনিয়োগ করছে। ঠিক আছে, ব্যাংক 10% সুদ মানে মুনাফা দিবে। তাহলে এখান থেকে এখন দেখো এই তারল্য এবং মুনাফা, এখান থেকে মুনাফা আছে, এখানে তারল্য। এইবার দেখো তারল্য মুনাফার মধ্যে সমস্যাটা কোথায়। আচ্ছা, এখন আমি পণ্য রাখলাম, টাকা রাখলাম 4,000, কিন্তু পরের দিন গিয়ে দেখলাম আমার টাকা দরকার 5,000, অর্থাৎ পণ্য 4,000 টাকা কেনার পর এখনো ফাঁকা রয়ে গেছে, মানে আরো অনেক পণ্য দরকার। তো তখন দেখতেছি যে না, আরো প্রায় 1,000 টাকা হলে আমার পুরো কাজটা হয়ে যাইতো। তার মানে আমি 1,000 টাকা কি রাখছি? তারল্য কম রাখছি। তাহলে তারল্য কম রাখছি, তারল্য যদি কম রাখি, দোকানে যদি পণ্য কম থাকে, কম উঠে অনেক পণ্য, অনেক ক্রেতা কি হয়ে যাবে, আসি ফেরত চলে যাবে। তারপরে আমাকে কি কি হয়েছে, আমার তারল্যটা কম হয়ে গেছে না, এটাকে বলে তারল্য সংকট। এটা কি বলে? যেহেতু পর্যাপ্ত পরিমাণ দরকার যা ছিল তার থেকে কম আছে, কম রাখছি আমি, এটাকে বলা হয় তারল্য সংকট। তারল্য সংকট যদি সৃষ্টি হয় তাহলে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। যেমন ব্যাংকে তুমি টাকা রাখছো, এখন তুমি পরের দিন যদি টাকা তুলতে যাও, যদি ব্যাংকে শোনো যে এখন তো ব্যাংকে টাকা নাই, তোমাকে পরে আসতে হবে, তাহলে তোমার মধ্যে একটা ব্যাংক সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে যে ব্যাংকের আর্থিক অবস্থা ভালো না, তাহলে টাকা দিতে পারে, আমার টাকা আমাকে দিতে পারতেছে না কেন, এই যে ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়, এতে ব্যাংকের সুনাম নষ্ট হয়। তাহলে তারল্য ঘাটতি হলে প্রতিষ্ঠান হলে ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের সুনাম নষ্ট হয়, দোকানদার ক্ষেত্রে দোকানদার তার ক্রেতা হারিয়ে ফেলে, তাদের ক্রেতা যে একবার ফিরে যায় পণ্য পায় না, সে আর দেখা যায় ওই দোকানে আসে না। তাহলে তারল্য সংকট যদি সৃষ্টি হয় ব্যবসায়ের জন্য বা দোকানদারের জন্য বা ব্যাংকের জন্য, কোথাও কি কাম্য নয় তাদের জন্য। তাহলে তারল্য সংকট, এখান থেকে একটা জিনিস শিখার বিষয় আছে, তারল্য সংকট কি। তাহলে যে ব্যবসা যে পরিমাণ তরল নিজের কাছে সংরক্ষণ করে তা যদি পর্যাপ্ত না হয় তাহলে তারল্য ঘাটতি বলে, তারল্য ঘাটতি বলে বা তরল সম্পদের সংকট বলে। ঠিক আছে, তাহলে তারল্য ঘাটতি একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। তরল সম্পদের পরিমাণ বা তরল টাকার পরিমাণ যদি পর্যাপ্ত না হয় বা কম হয় তাহলে আমরা বলবো তাকে তারল্য ঘাটতি। আচ্ছা, এবার যদি আমি বেশি রেখে দিই, আচ্ছা ধরো এখানে আমি বেশি রাখলাম 6,000 রাখলাম, এখানে রাখলাম 4,000, এখন দেখো এখন রাখি দিয়েছি 6,000, কিন্তু আমি দেখতেছি আমার এখানে আছে 4,000, কিন্তু পরদিন পণ্য কিনতে গেছে আমার লাগছে 5,000, তাহলে 1,000 টাকা কি হয়ে গেছে, বাড়তি রয়ে গেছে। এখন এই বাড়তি যে রয়ে গেছে এটা আমার কোনো লাভ হলো না। আমি যদি 1,000 টাকা বিনিয়োগ করতাম তাহলে আমি কি পাইতাম, এখান থেকে মুনাফা পাইতাম, কিন্তু আমি এখন 1,000 টাকা এটা এখানে বেশি রেখে দেওয়ার কারণে আমি কি হলো না, আমার লাভ হইল না, 1,000 টাকা এমনি অলস পড়ে রইল। অলস পড়ে থাকা মানে এটা আমার লস। ঠিক আছে, এক ধরনের লস, যেহেতু আমি অলস পড়ে, এটা যদি বিনিয়োগ করতাম লাভ হইতো। তার মানে কি, তারল্য বেশি রাখলেও সমস্যা, তারল্য কম রাখলেও
সমস্যা। অর্থাৎ তারল্য যদি আমি বেশি রেখে দিই তাহলে বিনিয়োগ কম হয়ে যাবে, আর বিনিয়োগ কম হলে আমি মুনাফা কম পাবো। খেয়াল করো তারল্যর মুনাফার সমস্যা কোথায়। তারল্য যদি আমি বেশি রাখি, এটা যদি আমি বেশি রেখে দিই তাহলে মুনাফার ব্যাংকের বিনিয়োগের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ মুনাফা কমে যাবে। কিন্তু তারল্য যদি আমি কম রাখি বিনিয়োগটা বেশি হবে, মুনাফা বেশি পাবো, কিন্তু সমস্যা, কারণ তারল্য ঘাটতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। তাহলে এমনভাবে আমাকে জিনিসটা রাখতে হবে যাতে তারল্যর পরিমাণটাও ঠিক থাকে, বিনিয়োগের মানটাও ঠিক থাকে। দুটোর মধ্যে কি রাখতে হবে, ভারসাম্য রাখতে হবে। তো এটা অভিজ্ঞতা থেকে ব্যবসা করতে করতে এই জিনিসটা জানা হয় যে কতটুকু তারল্য রাখা উচিত, কতটুকু বিনিয়োগ করা উচিত। এই যে দুটোর মধ্যে ভারসাম্য করা, এইটাই বলছে উপযুক্ত ভারসাম্য। অর্থাৎ তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য, এটাই হচ্ছে উপযুক্ত ভারসাম্য। যেটা বলতে যাচ্ছি, দেখো তারল্যের পরিমাণ বেড়ে গেলে মুনাফার পরিমাণ কমে যাচ্ছে। কোথায় কমে যাচ্ছে, আমি যে ব্যাংক বা কোনো বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগ করছি সেখানে যে মুনাফা পাইতাম সেটার পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে। আবার বিনিয়োগের পরিমাণ যে বাড়াই দিই তাহলে আমি মুনাফা বেশি পাবো, কিন্তু তারল্য ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে তারল্য যদি ঘাটতি দেখা না দেয় আর বিনিয়োগটাও যদি ঠিক থাকে, যেন আমি যদি এখানে 5,000 টাকা রাখি, এখানে যদি 5,000 টাকা দিই, তাহলে আমি আমার ব্যবসার ক্ষেত্রে, এই দোকানের ক্ষেত্রে মোটামুটি জিনিসটা কি হচ্ছে, ভারসাম্য হচ্ছে, তাহলে কোনো সমস্যা হইতো না। ঠিক এইরকম ভারসাম্য বজায় রাখতে হবে কোন ক্ষেত্রে, যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে। তো এই জন্য বলা হয় তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য। এমনভাবে দুটোটা আমি তরল সম্পদ রাখবো, ক্যাশ টাকাও রাখবো, আবার বিনিয়োগটাও করব, এমনভাবে করবো যাতে আমার কোনো ক্যাশ টাকা আমার কাছে পড়ে না থাকে, আবার আমার কোনো যাতে রিস্কও বা ঝুঁকিও তৈরি না হয়। এই জন্য বলা হয় তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য বনাম মুনাফা নীতি বলে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা যদি না বুঝো এটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি তোমাদের এটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আসলে পরে আমরা পরবর্তী এটি নিয়ে আলোচনা করব উপযুক্ততার নীতি। এরপর আমরা উপযুক্ততার নীতি নিয়ে আলোচনা করব। দেখা যাক এই উপযুক্ততার নীতি নিয়ে আলোচনা করতে গেলে আমাকে কয়েকটা জিনিস বলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে দু ধরনের মূলধন হয়, একটা হচ্ছে যে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী, ঠিক আছে। একটা হচ্ছে যে চলতি মূলধন, একটা হচ্ছে যে স্থায়ী মূলধন। দুই ধরনের মূলধন লাগে ব্যবসার মধ্যে, একটা হচ্ছে যে চলতি মূলধন, একটা হচ্ছে যে স্থায়ী মূলধন। যেমন আমি যদি দোকানদার কথা চিন্তা করি, দোকানে তাকে প্রথমে একটা দোকান নতুন করে নিলে দোকান রং করতে হয়, ফার্নিচার ক্রয় করতে হয়, ফ্যান ক্রয় করতে হয়, এই ধরনের অনেকগুলো স্থায়ী সম্পদ ক্রয় করতে। এইগুলো ক্রয় করলে টাকা একবার বিনিয়োগ করলে সেই টাকাটা সহজে ফেরত পায় না, সময় লাগে, ঠিক আছে। এটা হচ্ছে স্থায়ী মূলধন। আবার আমি দোকানটা করলাম, সব কিছুই তৈরি করে ফেলা, স্থায়ী মূলধন নিয়ে নিলাম, সাজালাম, এখন পণ্য ক্রয় করার জন্য পণ্য কিনে আনতে হবে। তো যে পণ্যটা কিনে আনবো তো টাকা লাগবে, সেজন্য কিনে এনে এটা যদি আমি বিক্রি করি তাহলে আমার টাকাটা আবার আমার কাছে ফেরত চলে আসবে, ঠিক আছে। তো আমি কিনে আনি, সেটা যদি আমি আবার কি আসবে, বিক্রি করতেছি, আবার ক্রয় করতেছি, আমার টাকা আসতেছে, এভাবে কি এটা রানিংয়ে থাকে। অর্থাৎ আমি পণ্য ক্রয় করতেছি, বিক্রি করতেছি, টাকা চলে আসছে, আবার আমি পণ্য ক্রয় করতেছি, বিক্রি করছি, টাকা চলে আসছে, এই যে রানিংটা, এটাকে বলা হয় চলতি মূলধন। তাহলে ব্যবসায় দুই ধরনের মূলধন থাকে, একটা হচ্ছে চলতি মূলধন, আর একটা হচ্ছে স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন, এই দু ধরনের মূলধন থাকে, একটা হচ্ছে চলতি মূলধন, একটা হচ্ছে স্থায়ী মূলধন। আচ্ছা, এবার এই মূলধনগুলো উপযুক্ততা নীতির সাথে কিভাবে সমস্যা, একটু খেয়াল করো। এই মূলধনগুলো কিভাবে সংগ্রহ করা হয়, কোত্থেকে নিব, এখানে আসবে উপযুক্ত নীতি কি আসলে। চলতি মূলধন এবং স্থায়ী মূলধন, তাহলে আমি ধরতেছি যেমন আমার ব্যবসার জন্য আমি ব্যবসা করবো, সেখানে আমার 30 কোটি টাকার প্রয়োজন, মোট 30 কোটি টাকার প্রয়োজন। আমার লাগবে 30 কোটি, কোত্থেকে পাবো, এই 30 কোটি কোত্থেকে নিব, চলতি মূলধন আর স্থায়ী মূলধন মোট লাগবে 30 কোটি, ঠিক আছে। তাহলে চলতি মূলধন এবং স্থায়ী মূলধনের জন্য মোট 30 কোটি প্রয়োজন। তাহলে স্থায়ী মূলধনের জন্য প্রয়োজন ধরতেছি আমি, আমার স্থায়ী মূলধনের জন্য প্রয়োজন 20, আর চলতি মূলধন প্রয়োজন 10, অর্থাৎ মোট কত হচ্ছে 30। অর্থাৎ স্থায়ী মূলধন লাগবে 20 কোটি, চলতি মূলধন লাগবে 10 কোটি, তাহলে মোট 30 কোটি টাকার আমার প্রয়োজন। তাহলে চলতি মূলধন লাগবে 10 কোটি, স্থায়ী মূলধন লাগবে 20 কোটি, আমার মোট 30 কোটি প্রয়োজন। কিন্তু তাহলে কোত্থেকে নিব,
সব এখন এবার টাকা নিতে গিয়ে চিন্তা করতেছি, দুই ধরনের উৎস আছে টাকা নেওয়ার জন্য। একটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল। অর্থাৎ স্বল্পমেয়াদী তহবিল বলতে এটার সময় কম, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল। স্বল্পমেয়াদী তহবিল থেকে আমি ঋণ নিতে পারি। আবার যেমন এই স্বল্পমেয়াদী তহবিলগুলো তো অনেক ধরনের, যেমন বন্ধু বান্ধব হতে পারে, বিভিন্ন ব্যাংক আছে, ঠিক আছে। এই ধরনেরগুলো থেকে কী করে দেয়, ঋণ নেওয়া যায়। গ্রাম্য মহাজন আছে, তোমাদের বইতে আছে এটা নিয়ে আলোচনা, আমি পরে মানে গ্রাম্য মহাজন কি এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই যে উৎসগুলো থেকে, স্বল্পমেয়াদী তহবিল থেকে আমরা কি করতে পারি, ঋণ সংগ্রহ করতে পারি, অর্থাৎ 30 কোটি টাকা সংগ্রহ করতে পারি। আবার আরেকটা উৎস আছে যেটা থেকে আমরা সংগ্রহ করতে পারি, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী তহবিল। কিছু কিছু উৎস আছে, আমি এই উৎসগুলো নিয়ে তোমাদের একটা ক্লাস দিব, যে কারা স্বল্পমেয়াদী তহবিল ঋণ দেয় আর কারা দীর্ঘমেয়াদী তহবিলের জন্য ঋণ দেয়, বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা ধরেছি যে দীর্ঘমেয়াদী তহবিল মানে কিছু ব্যাংক আছে, বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, এরা দীর্ঘমেয়াদী সিকিউরিটি আছে কিছু, যে যারা দীর্ঘমেয়াদী কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে অনেক বছর, 10 বছর, 20 বছর, 50 বছর জন্য তারা কি দেয়, ঋণ দেয়। তাহলে আমি দুটো উৎস খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে যে স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী তহবিল। তাহলে দুই ধরনের উৎস থেকে আমি আমার এই মূলধন 30 কোটি সংগ্রহ করতে পারি। এখন আমি কি করব, এখন আমি যখন চিন্তা করলাম 30 কোটি দরকার, দুটো সুযোগ আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল। এখন দেখতেছি, চিন্তা করতেছি দীর্ঘমেয়াদী তহবিল থেকে ঋণ নিলে সুবিধা কেন, অনেক সময় পাওয়া যাবে পরিশোধ করার জন্য, আস্তে আস্তে আমি পরিশোধ করতে পারবো। আর স্বল্পমেয়াদী তহবিলের ঋণ নিতে অসুবিধা হচ্ছে, আমি কারো থেকে ঋণ নিলাম, কয়েকজন ব্যাংক থেকে নিলাম 2 বছরের জন্য, এখন 2 বছরের মধ্যে আমি পুরো টাকাটা পরিশোধ নাও করতে পারি। যেন স্থায়ী মূলধন হিসেবে যেগুলো বিনিয়োগ করছি, ওই টাকা থেকে তো আর আমার টাকা আসতেছে না সহজে। আবার কিন্তু যেগুলো চলতি মূলধন যেটা ব্যবহার করছি, সেটা থেকে টাকাটা কিছুটা লাভ আসবে। এই টাকা থেকে আমি অল্প সময়ের মধ্যে, 2 বছর বা 3 বছর এই ধরনের সময়ের মধ্যে এত টাকা আমি কি করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। এক্ষেত্রে আমার ব্যবসায় ঝুঁকির সম্মুখীন সৃষ্টি হবে, স্থায়ী অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে বোঝা যাচ্ছে স্বল্পমেয়াদী তহবিল থেকে ঋণ নিলে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি, সময় কম, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে কিন্তু সময় অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই ক্ষেত্রে আমার একটা সুবিধা আছে, দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে আমি কি একটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে যে সময় বেশি, ঠিক আছে। দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হচ্ছে সময় বেশি। আমি একটু দেখাই জিনিসটা কি, দেখো দীর্ঘমেয়াদী তহবিল, স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী তহবিল। আচ্ছা, একটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল। স্বল্পমেয়াদী তহবিলের সময় কম, এখানে হচ্ছে সময় কম, আর এখানে সময় বেশি। তাহলে এটা আমার জন্য একটা সুবিধা। দীর্ঘমেয়াদী তহবিলের জন্য একটা সুবিধা হচ্ছে কি, সময় বেশি। আর স্বল্পমেয়াদী তহবিলের জন্য সময়, এটা সুবিধা নয়, এটা হচ্ছে যে অসুবিধা, এটা কম। তাহলে স্বল্পমেয়াদী তহবিলের জন্য হচ্ছে সময় কম, অর্থাৎ 2 বছর, 3 বছর, 4 বছর, 6 মাস এরকম সময় পাবো, সেই জন্য এটাকে সময় কম। আর দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে সময় অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে। সময় অনেক পরিশোধ করার জন্য সময় অনেক বেশি পাওয়া যায়। তাহলে কোন তহবিল থেকে টাকা নেওয়া সুবিধা, দীর্ঘমেয়াদী তহবিল থেকে টাকা নেওয়া সুবিধা। আচ্ছা, এইবার আসি, আচ্ছা টাকা যে নিব, এর কি দিতে হবে, মুনাফা সুদ দিতে হবে। তাহলে আবার এখন একটা বড় সমস্যা হচ্ছে, চিন্তা করে দেখো, স্বল্পমেয়াদী তহবিলের মধ্যে ঋণ নেই, যদি টাকা নেই, স্বল্পমেয়াদী তহবিল, এখানে হচ্ছে যে সুদের হার বেশি। এবারে খেয়াল করে দেখো, এখানে দুটোই বেশি, কোন দুটো বেশি খেয়াল করো, স্বল্পমেয়াদী তহবিল এটার মধ্যে সময় কম, সুদের হারও কম। দীর্ঘমেয়াদী তহবিল সময় বেশি, সুদের হারও বেশি। এইবারে সুবিধা অসুবিধা খুঁজি, যেটা সুবিধা, যেখান থেকে নেওয়াটা ভালো, সেটা আপনারা ঠিক কিনুন। দেখুন, এটার মধ্যে হচ্ছে যে স্বল্পমেয়াদী তহবিলের মধ্যে সময় কম, আর দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে সময় বেশি। তার আমার সময় বেশি পাচ্ছি, তাই এটা আমার জন্য সুবিধা। কিন্তু
আর সুদের হার ক্ষেত্রে দেখতেছি যে স্বল্পমেয়াদী তহবিলের মধ্যে সুদের হার কম আর দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে সুদের হার বেশি। বলতো সুদের হার বেশি হলে সুবিধা আমার জন্য না কম হলে সুবিধা? সুদের হার কম হলে সুবিধা, কারণ যদি সুদের হার কম হয় তাহলে আমাকে কম টাকা পরিশোধ, সুদ কম দিতে হবে, তাহলে সুদের হার কম, এটাই আমাদের জন্য সুবিধা। খেয়াল করে দেখো, স্বল্পমেয়াদী তহবিলের ক্ষেত্রে একটা সমস্যা আছে, একটা সুবিধা আছে, ঠিক আছে। আবার দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে একটা সমস্যা আছে, একটা সুবিধাও আছে, একটা সুবিধা আছে, একটা সমস্যা আছে। তাহলে এক স্বল্পমেয়াদী তহবিলের ক্ষেত্রে এটা সুবিধা, সুদের হার কম, আর দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি সময় বেশি, মানে অনেক দিন সময় আস্তে আস্তে আমরা পরিশোধ করতে পারবো, নিশ্চিন্তে আস্তে আস্তে পরিশোধ করা যাবে। তাহলে দেখা যাচ্ছে কোন শুধুমাত্র একদিকেই কি করা যাবে না, একটা থেকে নিতে পারবো না। শুধুমাত্র একটা থেকে নিলে আমি স্বল্পমেয়াদী তহবিল থেকে সুদের হার কম, ঠিক আছে, কিন্তু সময় কম, সেই জন্য আমি সমস্যায় পড়ে যাবো। আবার দীর্ঘমেয়াদী তহবিল থেকে যদি আমি পুরো টাকাটা নিই তাহলে দেখো তো সময় বেশি, এটা আমাদের সুবিধা, কিন্তু সুদের হার এটা অনেক বেশি। সো এত টাকা যদি সুদের হার হয়, সুদের হার যদি পার্সেন্টেজ বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে যে ব্যবসা করার ফলে যে লাভটা হবে, লাভের পুরো টাকাটা সুদ দিতে দিতে চলে যাবে, ওই টাকাটা পরিশোধ করতে পারবে না। অনেক সময় দেখা যায় লাভের থেকে সুদের পরিমাণ বেশি হয়ে যায়, ওই ক্ষেত্রে ব্যবসা কি হয়ে যাবে, বিলুপ্তি হয়ে যাবে। তাহলে আমাকে যেহেতু এটারও কিছু সুবিধা আছে, এটারও কিছু সুবিধা আছে, এটারও একটা সুবিধা আছে, এটারও একটা সুবিধা আছে, তাহলে আমি আমার চিন্তা করব, আমার যেহেতু মোট মূলধন 30 কোটি টাকা, কিন্তু এখানের মধ্যে আমার মূলধনটাও দুই ধরনের, একটা হচ্ছে চলতি মূলধন, একটা হচ্ছে স্থায়ী মূলধন। তাহলে আমি একটু দেখি কোন মূলধনটা, দেখো স্থায়ী মূলধনের টাকার পরিমাণ বেশি, এবং স্থায়ী মূলধনটা একবার বিনিয়োগ করলে এই টাকাটা বলছি সহজে আসে না, এটা সময় লাগে, ঠিক আছে, এটা বিনিয়োগ করা হয়ে গেছে, সেজন্য তাহলে আমি স্থায়ী মূলধনটা নিব কোত্থেকে, দীর্ঘমেয়াদী তহবিল থেকে। স্থায়ী মূলধনটা নিব দীর্ঘমেয়াদী তহবিল থেকে, ঠিক আছে, এই দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমি নিব স্থায়ী মূলধন, ঠিক আছে। আর চলতি মূলধনটা, যেহেতু আমি এটা পণ্য বিক্রি করলে আমার টাকা চলে আসবে, টাকা চলে আসলে আবার পণ্য বিক্রি আবার টাকা চলে আসবে, টাকা চলে এখান থেকে আমি আস্তে আস্তে টাকাটা কি করতে পরিশোধ করতে পারবো, অল্প সময়ের মধ্যে আমি পরিশোধ করে ফেলতে পারবো। সেই জন্য আমি চলতি মূলধনটা নিব কোত্থেকে, স্বল্প মেয়াদী তহবিল থেকে, ঠিক আছে। তাহলে স্থায়ী মূলধন সংগ্রহ করব দীর্ঘমেয়াদী তহবিল থেকে, চলতি মূলধন সংগ্রহ করব স্বল্প মেয়াদী তহবিল থেকে। তাহলে আমার মোট 30 কোটি টাকা সংগ্রহ হয়ে যায়। অর্থাৎ আমি একটা শুধু স্বল্পমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করবো না, শুধু দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করবো না, তাহলে ওই যে বললাম একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। কিন্তু আমি যদি চলতি মূলধনটা স্বল্পমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করি, স্থায়ী মূলধনটা দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ করি, এই ক্ষেত্রে আমার টাকাগুলো পরিশোধ করা খুবই সহজ হবে। কি হবে, চলতি মূলধনের টাকাটা যেহেতু পণ্য বিক্রি করলে আমার কাছে নগদ টাকা আসতেছে, আমি আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে স্বল্পমেয়াদী তহবিল টাকাটা পরিশোধ করতে পারবো। আর স্থায়ী মূলধনটা যদি অনেক টাকা, এবং এই টাকা সহজে ফেরত আসে না, ঠিক আছে, আর এই জন্য আমি দীর্ঘমেয়াদী তহবিল থেকে এই টাকাটা নিব, তাহলে এই টাকাটা আমি আস্তে আস্তে পরিশোধ করতে পারবো, অনেক সময় নিয়ে আস্তে আস্তে পরিশোধ করতে পারবো। এবং সুদের হার বেশি হলেও, যেহেতু আমি সব টাকাটা দীর্ঘমেয়াদী উৎস থেকে নিচ্ছি না, সব টাকা যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে, যেহেতু সুদের হার বেশি, আমার অনেক টাকা সুদ চলে আসতো। এখন আমি কি করছি, 20 কোটি টাকা দীর্ঘমেয়াদী উৎস থেকে নিচ্ছি, সুদের হার বেশি হলেও নিতে হচ্ছে এটা থেকে, কারণ স্থায়ী মূলধনটা যদি আমি স্বল্পমেয়াদী উৎস থেকে, আমার ব্যবসার রিস্ক হয়ে যেতে পারে, কারণ এত টাকা আমি একসাথে স্বল্পমেয়াদী উৎসের মধ্যে অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে সক্ষম নাও হতে পারি। তাহলে আমাকে দীর্ঘমেয়াদী উৎস থেকে অবশ্যই স্থায়ী মূলধনটা সংগ্রহ করতে হবে। খেয়াল করছো, আমি দুটোই নিতে হচ্ছে। তাহলে কিছু টাকা আমি দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিচ্ছি, দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিচ্ছি স্থায়ী মূলধন, আর স্বল্পমেয়াদী তহবিল থেকে নিচ্ছি চলতি মূলধন। তাহলে দুখান থেকে নিচ্ছি, এই যে দুটা একটা টেকনিক প্রয়োগ করছি, এটাকে বলে উপযুক্ততার নীতি। অর্থাৎ আমি আমার ঝুঁকিটা কমাইছি। কিভাবে কমাইছি, যে আমি যদি একটা থেকে নিতাম, তাহলে উপরটা থেকে স্বল্পমেয়াদী তহবিল থেকে নিতে অল্প সময় টাকা দিতে হতো। এখন আমি অল্প সময় টাকা পরিশোধ কীভাবে করবো, হয়তো নাও করতে পারি, করাটা সম্ভাবনা খুবই কম থাকে, কারণ 2 বছর 3 বছরের মধ্যে এত টাকা পরিশোধ করা সম্ভব নাও হতে পারে, ঠিক আছে। আবার যদি আমি দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিই, তাহলে এত ঋণের এত টাকা সুদ চলে আসবে যে সেটা আমি পরিশোধ করতে সক্ষম নাও হতে পারে, দুধের রিস্ক আছে। সেজন্য আমি কিছু টাকা নিলাম চলতি মূলধন থেকে, কিছু টাকা নিলাম স্থায়ী মূলধন, কিছু টাকা নিলাম চলতি স্বল্পমেয়াদী তহবিল থেকে, কিছু টাকা নিলাম দীর্ঘমেয়াদী তহবিল থেকে, নিয়ে আমি আমার মোট মূলধন 30 কোটি পূরণ করলাম, ঠিক আছে। তো এই যে দুই স্বল্পমেয়াদী তহবিল থেকে নিছি চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিছি স্থায়ী মূলধন, ঠিক আছে, নিয়ে আমি যে ব্যবসা শুরু করছি, এই মূলধন সংগ্রহ করার এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় উপযুক্ততার নীতি। আমি একটা সংজ্ঞা লিখছি, তোমরা একটু খেয়াল করো, তাহলে হয়তো বুঝতে পারবা। দেখো, স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, তো আগে বলছি আমি, স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন,
দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিকে উপযুক্ততার নীতি বলে। ঠিক আছে, আবার বলতেছি, স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিকে উপযুক্ততার নীতি বলে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আমি এখন তোমাদেরকে তারল্য কি, তারল্যর সাথে মুনাফার কি সম্পর্ক, মুনাফা কিভাবে হয় সেটা কি বললাম, এবং তারল্যর ক্ষেত্রে কীভাবে তারল্য সংকট সৃষ্টি হয় সেটা বললাম। তারল্যের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে তারল্যর সঙ্গে সংরক্ষিত যে টাকাটা থাকে সেটা তারল্য বলে। আর তারল্যকে যদি সংরক্ষিত না, যেটা পরবর্তী দিন পণ্য ক্রয়ের জন্য বা পরবর্তী দিন ব্যবহার করার জন্য যে টাকাটা ব্যবসা সংরক্ষণ করে সেটাকে বলা হয় তারল্য। আর সেটা যদি পর্যাপ্ত না হয়ে থাকে, কম হয়ে যায়, তাহলে সেটাকে বলে তারল্য সংকট। ঠিক আছে, তারপরে উপযুক্ততার নীতির ক্ষেত্রে আমি চলতি মূলধন কি বলছি, স্থায়ী মূলধন কাকে বলে বলছি। চলতি মূলধন যেটা ব্যবসায়ের মধ্যে যে টাকাটা কি রানিংয়ে থাকে, অর্থাৎ পণ্য বিক্রি করে টাকা আসে, আবার পণ্য ক্রয় করে টাকা চলে যায়, এইভাবে যেটা রানিংয়ে থাকে সেটা হচ্ছে চলতি মূলধন। আর স্থায়ী মূলধন যেটা একেবারে বিনিয়োগ করা হয়, স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, এই ধরনের ক্ষেত্রে যে মূলধনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্থায়ী মূলধন। আর এই দুই মূলধনটা সংগ্রহ করার একটা পদ্ধতি কথা বলছি, দুটো উৎস কথা বলছি। একটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল। ঠিক আছে, এই দীর্ঘমেয়াদী তহবিল কখন দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিব মূলধন, কখন দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিব, কিভাবে নিব, নিয়ে কীভাবে করবো, কাজটা করবো, এটাকে বলা হয় কি, যে কাজটা করবো সেই কাজটাকে বলা হয় উপযুক্ততার নীতি। অর্থাৎ স্বল্পমেয়াদী তহবিল থেকে চলতি মূলধন নিব, দীর্ঘমেয়াদী তহবিল থেকে স্থায়ী মূলধন নিব, নিয়ে ব্যবসা পরিচালনা সরবরাহ করার যে নীতি এটাকে বলা হয় উপযুক্ততার নীতি। ঠিক আছে, আশা করি তোমরা তারল্য বা মুনাফা নীতি এবং উপযুক্ত নীতি বুঝতে পারছো। এবারে আসি তোমাদেরকে এগুলো পরীক্ষায় কীভাবে আসে। আমরা জানি পরীক্ষায় ক নাম্বারে অথবা খ নাম্বারে এগুলো আমরা সাধারণত দেখতে পাই। ক নাম্বারে যদি আসে যে তারল্য বনাম মুনাফা নীতি, যেমন ক নাম্বারে যদি আমি এটাকে যদি প্রশ্ন তৈরি করি, তারল্য বনাম তারল্য মুনাফা নিয়ে দেবা, তারল্যকে যদি আমি ক নাম্বার বলি তাহলে তারল্য কি, জ্ঞানমূলক প্রশ্ন। একটু আগে বলছি, ব্যবসায় ব্যবহারের জন্য যে টাকা সংরক্ষণ করে তাই তারল্য, এক লাইনে শেষ, তাই তারল্য। ঠিক আছে, তারল্য বলে যদি তারল্য ঘাটতি কি, তাহলে ব্যবসায় পরবর্তী দিন ব্যবহারের জন্য যে টাকা সংরক্ষণ করেছিল যদি পর্যাপ্ত না হয়, অর্থাৎ কম হয়, তাকে বলা হয় তারল্য ঘাটতি, এক কথায় শেষ। ঠিক আছে, এবার যদি বলে এটাকে খ নম্বরে আসে তাহলে কীভাবে আসতে পারে, খ নম্বরে এভাবে আসতে পারে, পরবর্তী দিন ব্যবসায় ব্যবহার করার জন্য যে টাকা সংরক্ষণ করে তাকে কি বলে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাকে কি বলে ব্যাখ্যা করো, তাহলে কি বলে তাকে তারল্য বলে। এবার তারল্যের ব্যাখ্যাটা লিখবা। একটু এখন ধরে আমি কয়েকটা কথা বললাম, ব্যাংকের কথা বললাম, কারবারের পজিশনের কথা বললাম, যে কোনো একটা এখান থেকে ব্যাখ্যা লিখতে হবে। তাহলে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, তারপর অনুধাবন প্রশ্ন। ক নাম্বার যেটা বলছো, ক নাম্বার কীভাবে লিখবা, খ নাম্বার যখন এটা কীভাবে লিখবা, তার বলেছে কি, ব্যবসা পরবর্তী ব্যবহার করার জন্য যে টাকা সংরক্ষণ করে তাকে কি বলে, তাকে তারল্য বলে, শেষ, জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে ব্যাখ্যা লেখার জন্য দ্বিতীয়বার শুরু করবা। তার একটা কারখানা অথবা ব্যাংকের বা তোমরা অন্য কোনো কিছু নিয়েও একটা উদাহরণ সাজাতে পারো, এইভাবে দিলে এটা হচ্ছে ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে 3 নম্বর প্রশ্ন হয়ে যাবে। উপযুক্ততার নীতির ক্ষেত্রে ঠিক একইভাবে প্রশ্ন আসবে। ক নাম্বার আসলে উপযুক্ততা কি, তাহলে উপযুক্ততার নীতি কি, নীতি বললে একটু হয়ে যাবে। আর যদি এটাকে যদি বলে স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার কে কি বলে, সরবরাহ, দেখো স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহকে কি বলে ব্যাখ্যা করো। তাহলে কি বলে, তুমি কি বলে লিখবা, এটাকে কি বলে উপযুক্ততার নীতি বলে, ক শেষ, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন শেষ, উপযুক্ততার নীতি বলে। এবার ব্যাখ্যা, পরবর্তী থেকে ব্যাখ্যা দিতে গিয়ে এবার আমি যে উদাহরণগুলো দিলাম এভাবে একটা উদাহরণ দিবা, দিলে জিনিসটা ডিটেলস আকারে লিখলে কি হয়ে যাবে, ব্যাখ্যা হয়ে যাবে। ক নাম্বারও আসলে তোমরা আশা করি লিখতে পারবে, খ নাম্বারে আসলেও লিখতে পারবে। যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার কথার মধ্যে যদি না বুঝে থাকো বা এটার কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্টস করো, কোন বিষয়ে সমস্যা আছে, মানে কী নিয়ে তোমরা সমস্যা হয়েছে, আমি সেখান দিয়ে কমেন্টসে পাস দিয়ে অবশ্যই তোমাদের এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কথা হচ্ছে আমার তোমাদের পরবর্তী ক্লাসে আমি ফিন্যান্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমি ফিন্যান্সের তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু আইটেম নিয়ে আলোচনা করবো, তোমরা একটু দেখে রাখিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।